ভারত তাহলে কি করবে? কারণ যদি কলকাতার কোনো স্পটে এই গেরিলা হামলা চালানোর প্ল্যান পাকিস্তান করে থাকে বা আইএসআই করে থাকে বলা ভালো, তাহলে ভারত কি করে এর বদলা নেবে? কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে আজকে রয়েছেন। স্যার, যেটা জানতে চাইবো যে ভারতের কি করণীয়, কারণ ভারত তো বুঝতে পারছে এইগুলো ধরা পড়ছে, রাডারে একটা সিগন্যাল ধরা পড়ছে, একটা হামলার ছক আসছে। ভারত তাহলে কিভাবে নিজের জন্য তৈরি থাকবে? দেখুন, ভারত তো আজকে ইজ ওয়ান অফ দ্য মিলিটারিলি ইটস ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল মিলিটারি ইন দ্য হোল ওয়ার্ল্ড। আর রাষ্ট্র হিসেবে আমরা উই আর দ্য 5th লার্জেস্ট ইকোনমি ইন দ্য হোল ওয়ার্ল্ড, উইল সুন বিকাম দ্য 3rd লার্জেস্ট ইকোনমি। তো আমাদের স্পেসিফিক টু ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য 7 সিস্টার, ক্যামেরার সামনে বলতে আমার কোনো দ্বিধা নেই যে আমাদের এখানে 3টে কোর আছে, উইচ মিনস অ্যাজ ফার মিলিটারিলি উই হ্যাভ অ্যারাউন্ড আমাদের 12টা ডিভিশন আছে। এই পুরো আপনি পশ্চিমবাংলার থেকে নিয়ে অরুণাচল প্রদেশ, 7 সিস্টার্স প্লাস ওয়েস্ট বেঙ্গল, আমি বিহার উড়িষ্যা যাচ্ছি না। তো সেখান থেকে শুধু মিলিটারিলি আমাদের এখানে 3টে কোর আছে, যেখানে বাংলাদেশে 62 ডিস্ট্রিক্টে 62 ডিস্ট্রিক্টে ওদের সর্বসাকুলে ওদের চিফও বলেছে আমার তো 30,000 ফৌজ, মানে ওদের সর্বসাকুলে 1.5-2 লাখ আর্মি, কিন্তু যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে 30,000। বলে আমরা মানে চিফ ওদের ওয়াকারুজ্জামান বাংলাদেশ নাগরিক সামনে এত হাত জোর করে কথা বলে আমাদের 30,000 সৈনিক, আমরা যদি আপনারা এরম করেন হয়তো আমরাও কিছু করতে পারবো না, বাইরের থেকে ফোর্স উনি বলতে চাইলে পরিষ্কার করে বললো না, ইউনাইটেড নেশনের পিস কিপিং ফোর্স কিন্তু বাংলাদেশ এসে বাংলাদেশের পুরো কন্ট্রোল, পাওয়ার অ্যান্ড কন্ট্রোল কিন্তু নিজেদের হাতে নিয়ে নেবে ইউনাইটেড নেশন, সেটা উনি বলতে পারলেন না। ভারতের কাছে বিভিন্ন রকম এজেন্সি আছে, ভারত যেমন এই সিগন্যাল মনিটরিংটা খুব ক্লিয়ারলি করছে, ভারতের এক্সটার্নাল এজেন্সি আছে আপনি জানেন, এবং যদি বাংলাদেশ মনে করে তাদের কেউ নজর রাখছে না, তাদের এক্সটার্নাল এজেন্সি আগেও নজর রাখছিল, তখন বন্ধুত্ব হিসেবে নজর রাখছিল। আজকে আপনাদের ইন্টারিম গভর্নমেন্ট, আপনাদের আজকে সরকার নেই, তাই আপনারা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আমরা কিন্তু এক্সটার্নাল এজেন্সি আপনাদের উপর প্রত্যেকটি জায়গায়, নাহলে এত খবর আমি যখন বলে দিচ্ছি তাহলে আমার এক্সটার্নাল এজেন্সি কত খবর ওনাদের কাছে আছে আপনি জেনে নিতে পারেন। আমি এখানে একটা জিনিস জিজ্ঞেস করব, যেদিন শেখ হাসিনা দেশ ছেড়ে বেরিয়ে এসেছিলেন সেনার নির্দেশেই তো, সেনার তরফ থেকে তাকে কিছুটা সময় দেওয়া হয়েছিল, সেনাও কি বুঝতে পারেনি যে এর পরের পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে? দেখুন, সেনা ওই জন্য বললাম যে ওই 30,000, এই যে ওয়াকারুজ্জামান তো বলেই দিল যে আমার হাতে সেইভাবে পাওয়ার নেই, ওদের বিডিআর সেনার মধ্যে একটা ফারাক আছে, এবং বিডিআর এর কিছু সিনিয়র অফিসারকে সেনাই এখন বন্দি বানিয়ে রেখেছে, ওদের নিজেদের মধ্যে একটা ঝামেলা আছে, এবং বিভিন্ন অর্গানাইজেশন, দে আর নট আ প্রফেশনাল আর্মি। বাংলাদেশ আর্মিতে কোনোদিন যুদ্ধ করেনি, কোনোদিন ইন্টারনাল মানে ইনসার্জেন্সি যেরকমভাবে আমাদের চলছে 1989-এর পর থেকে পাকিস্তানের সাথে আইএসআই ডিউটিস, সেই ইন্টারনাল সিকিউরিটি ডিউটি ওদের নেই, ওরা সেইভাবে আর্মি ইজ নট এন প্রফেশনাল আর্মি, ইট ইজ নট এ ওয়ার হার্ডেন আর্মি টু বি মোর প্রিসাইজ। ভারতের সঙ্গেই তো সবথেকে বেশি সীমানা, ভারত কোনোদিনও গিয়ে অ্যাটাক করেনি, বাংলাদেশকে ভালোবেসেই রেখেছে, বাংলাদেশে ভালো রেখে, বাংলাদেশ ফর ভারত ইজ এ লিলিপুট, বাংলাদেশকে ভারত অ্যাজ এ বন্ধু দেশই দেখবে, আজকেও দেখছে। মানে বাংলাদেশের কিছু লোক ভারত বিদ্বেষী করতে পারে, তাতে কোনো আপত্তি নেই, ভারত এগিয়ে যাবে, ভারত ডেভেলপমেন্টের নজর রেখে হবে, ভারত ইকোনমিক্যালি 3rd লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড হতে যাচ্ছে। তো বাংলাদেশ কি বললো, পাকিস্তান কি বললো, বোথ আর ফেইল্ড স্টেট, যাদের একজনের আটা নেই একজনের চাল নেই, তো এইরকম রাজ্যের সঙ্গে ভারত তো কম্পিটিশন করবে না, তবে ভারতকে যদি কেউ আঘাত করতে চায় তাহলে ভারত তাকে ছেড়ে দেবে না। আমি যেটা প্রশ্ন করলাম যে ওয়াকারুজ্জামান কি তখনও বুঝতে পারেননি যে কি দিন ঘনিয়ে আসছে? ওয়াকারুজ্জামান বুঝতে পেরেছে, পেন্টাগনের একটা প্রেশার মানে ওয়াকারুজ্জামানের উপর দিয়েছে, কারণ ইন্টারিম গভর্নমেন্ট তো আর ইউনিস যে ডিপ স্টেটের সঙ্গে কথা বলছিল যে পাকিস্তানে, সে ডিপ স্টেট নেই, তো এখন যেহেতু ট্রাম্প সরকার এসছে একটু বেকায়দায় পড়ে গেছে বাংলাদেশ, এবং পেন্টাগনের একটা প্রেশার আছে, এবং কি কি প্রেশার আমরা কোনোদিন আর একদিন যখন হবে নিশ্চিতভাবে বলবো। কিন্তু আমি যেন বললাম যে এক্সটার্নাল এজেন্সি আছে, আমাদের ইন্টারনাল এজেন্সি আছে, আইবি আছে, এবং বিভিন্ন আদার এনটিআরও আছে, স্যাটেলাইট অর্গানাইজেশন আছে, যারা বাংলাদেশকে ক্লোজলি মনিটর করছে, এবং বাংলাদেশের যে ভেতরেও যদি আইএসআই ধরুন ট্রেনিং দিচ্ছে অথবা কোনো মেসেজ পাস করছে, যেরমভাবেই করুক ইন্ডিয়া ইজ কিপিং আ ট্যাগ অন দ্যাট। আপনি যদি আমার বলেন কীরমভাবে, ইচ অ্যান্ড এভরি মুভমেন্ট, আপনি যখন বসে আছেন এই ফোনটা নিয়ে, আমি কিন্তু ধরুন এখান থেকে 500 কিলোমিটার অথবা 1000 কিলোমিটার দূরে আপনি কি করছেন, আপনার কি মুভমেন্ট, আমি বলে দিতে পারবো। সো দিস ইজ দ্য অ্যাডভান্স টেকনোলজি দ্যাট ইন্ডিয়া হ্যাজ টুডে। সো ইন্ডিয়া ইজ কিপিং, মানে আপনি বলবেন
এক একটা লোকের কি সম্ভব? হ্যাঁ, এক একটা লোকের সম্ভব। এক একটা লোক কোথায় যাচ্ছে, এক একটা লোক কি করছে, এক একটা লোকের মাথায় কি চলছে, দ্যাট অলসো উই ক্যান অ্যানালাইজ অ্যান্ড কাম টু এ পয়েন্ট। আজকে সেই জায়গা নেই যে আপনি ভারতের দিকে ভাবছেন, কিছু করবেন, একটা প্ল্যানিং করছেন। প্ল্যানিং তো একজন দুজন হবে না, আপনাকে ভারতের ওপর করতে গেলে একটা সমগোষ্ঠী নিয়ে করতে হবে। আপনি এটাতে মানে ইউ উইল বি আ ফেল্ড। 26-11 আপনারা ফেল্ড হয়েছেন। এখন তো সরকারও চেঞ্জ হয়ে গেছে, এখন দ্য এন্টায়ার সিনারিও হ্যাজ চেঞ্জ। টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে অনেক এগিয়ে গেছে। অনেকটাই। সেই জায়গা থেকে রোহিঙ্গাদের নিয়ে আপনি ভারতের ওপর আঘাত নিয়ে যদি আইএসআই ভাবছে, মানে আপনি প্রক্সি ওয়ারটা চালিয়ে যাবে। প্রক্সি ওয়ার চালাবে, কিন্তু কতটা চালাবে আপনি দেখুন। প্রক্সি ওয়ার যেটা হচ্ছিল অনেকটা কমে গেছে। মানে আগে যেরকম বম ব্লাস্ট বিভিন্ন জায়গায় হচ্ছিল, উই ডোন্ট ফাইন্ড ইট দিস ডেজ। কেন হচ্ছে না? বিকজ দেয়ার আর এজেন্সি উইচ আর কিপিং আ নোট অন দ্যাট। আমরা এই যে বলে দিলাম যে এই বিভিন্ন মনিটরিং রেডিও সিগন্যালস আসছে, সো ইন্ডিয়া ইজ কিপিং আ ট্যাগ অন দ্যাট। আমরা জানি কোথায় কোথায় এজেন্টস ঢুকছে এবং আমরা ঠিক সময় মতন ওই এজেন্টসগুলোকে ধরা হবে। এই যে স্পেশাল টাস্ক ফোর্স ওয়েস্ট বেঙ্গল অথবা আসাম থেকে এসটিএফ আসছে, অথবা এনএসের বিভিন্ন টিম আসছে, এনআইএর টিম আসছে, যখন ব্লাস্টের আগে ধরা হচ্ছে। সো উই নো কোথায় কোথায় অ্যাক্টিভিটি হচ্ছে। আপনারা বাড়তে দিয়ে আমরা দিচ্ছি বলে এটা মনে করবেন যে আপনার ওপর নজর নেই। ভারতীয় এজেন্সি আপনাদের ওপর নজর রাখছে এবং ভারতের ওপর যদি আপনারা চিন্তাও করেন, যদি একটা ছোট আঘাত নিয়ে আসবেন, এটা ভারতের একটা স্মল জন পিঁপড়ে কামড়ানোর মতন কোথাও একটা হবে। তাহলে তারা যেন তৈরি থাকে যে বড় কিছু একটা সেটা হবার কিন্তু জন্য। আপনাদের দেশের ওপর আঘাত আসবে। সেটা ভেবে চিনতে ওই পিঁপড়ের কামড়টা দেবেন কি না ভারতবর্ষে, সেটা ভেবে দেখবেন। সেটা একটু এই যে বিভিন্ন জায়গা থেকে এই যে সিগন্যালগুলো রিসিভ হচ্ছে, তার মানে সেখানে ট্রেনিং সেন্টারগুলো রয়েছে, এটা কোন কোন জায়গাগুলোকে এখনো পর্যন্ত চিহ্নিত করা সম্ভব? দেখুন, এখন মোস্টলি কক্সেস বাজার, এই কিছুদিন আগে একটা এয়ারফোর্স ঘাঁটিতে অ্যাটাক করলো। এটাও মৌলবাদীদের আইএসআই পেছন থেকে ওদের সাপোর্ট দিয়ে অ্যাটাক করিয়েছে। এবং চট্টগ্রামের বিভিন্ন যে ক্যাম্প আছে, ছোট ছোট ক্যাম্প, সেই ক্যাম্পগুলোতে এই ট্রেনিংগুলো চলছে। এবং আমি যেমন বলেছি যে 20 থেকে 22 জন আইএসআই এজেন্টস এবং অফিসার্স এবং স্পেশাল সার্ভিসেস গ্রুপ এসএসজি, যেটা আমাদের প্যারা কমান্ডো, তাদের সৈনিকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। এই কারেকশন, এই রোহিঙ্গাদের ট্রেনিং দেওয়া হচ্ছে এবং বিভিন্ন অস্ত্র, এই অস্ত্র নিয়ে এসে তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। এবং আইডি বানানো, কীরকমভাবে ছোট ছোট লো ইন্টেন্সিটি ব্লাস্ট করা যায়, তার ট্রেনিং দিচ্ছে। তার রিসোর্সেস যেগুলো, সেগুলো আপনি জানেন যে 2টো জাহাজ এসেছিল এবং সেই জাহাজে বিপুলভাবে এই আইডি ব্লাস্টের যেসব রিসোর্সেস লাগে, আইএসআই সেটা বাংলাদেশকে দিয়েছে। এবং এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু এই অর্গানাইজেশনগুলোকে, ধরুন জামাত, আনসারুল্লাহ বাংলা টিম, জেএমবিদের অংশ, রোহিঙ্গাদের আছে, তা জামাতে মোহারি, এই বিভিন্ন অংশদের এই ট্রেনিংগুলো এখন দেওয়া হচ্ছে।